আপনারা তো জানেন টেকনাফের ওসি প্রদীপের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই। তাহার আগে টেকনাফে আমার 2 দশকের সাংবাদিকতা জীবনে যারা দায়িত্ব পালন করে গেছে কারোর সাথে আমার কোনোদিন টু শব্দ হয়নি, কারণ কেউ সীমা লঙ্ঘন করেনি। এই টেকনাফের ওসি প্রদীপ যোগদানের পর থেকে মাদক নির্মূলের নামে নিজেই বেপরোয়া মাদক সেবন ব্যবসা করেছে, টাকা না দিলে মানুষকে বন্দুকযুদ্ধ দিয়েছে, এলাকার নিরহ মা বোনদের সম্ভ্রম হানি করেছে, বিটে বাড়ি উচ্ছেদ করেছে। বরফ তাকে যারা কনভিন্স করে, তাকে যারা টাকা দিয়ে বশীভূত করতে পারে, এরকম বড় বড় অপরাধীদের অপরাধকে ছোট করে ফেলে আর ছোট অপরাধীদেরকে বড় করে ফেলে। যেমন একজনের কাছ থেকে ইয়াবা পাইছে 10 লাখ, তারা চালান দিবস সময় দিয়ে দেয় 2000 দিয়ে, বাকিগুলো বিক্রি করে ফেলে। আবার এই কম দেওয়ার জন্য একটা সুবিধা নেই। আবার অনেক লোক আছে যে একটা ইয়াবাও পাই নাই, তারা একবারে 50,000 টাকার 50,000 ইয়াবা দিয়ে চালান দিচ্ছে। এসব বিষয় নিয়ে আমি বিবেকের তাগিদে পেশাগত কারণে গত 24 জুন 2019 ইংরেজি তারিখ টেকনাফ আইন শৃঙ্খলার উন্নতি এবং পরের দিন টাকা না দিলে বন্দুকযুদ্ধ দেন টেকনাফের ওসি শিরোনামে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছিলাম। এটাই হচ্ছে আমার জীবনের কাল। এই গণধর ওসি সংবাদ প্রকাশিত হওয়ার পর ক্ষিপ্ত হয়ে তার থানা সীমানার ডিঙিয়ে কক্সবাজার শহরে অবস্থানরত আমার বাসায় একের পর এক অভিযান চালিয়ে আমাকে গ্রেপ্তার, গুম, খুন করার উৎসবে মেতে ওঠায় আমি জানমাল রক্ষার্থে পরিবার পরিজন নিয়ে বিটে বাড়ি ভাড়া দিয়ে পালিয়ে যাই ঢাকা শহরে। সেখানে গিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয় সহ আমার সাংবাদিক সহকর্মীদের শরণাপন্ন হই। মন্ত্রী মহোদয় আমাকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য ওই সময় কক্সবাজারের এসপি ABM মাসুদ হোসেনকে ফোন করে, কিন্তু আমার দুর্ভাগ্য মাসুদ হোসেন এই ওসি প্রদীপের সকল কৃতকর্ম জানার পরও সেদিন মন্ত্রী মহোদয়কে হয়তো বলেছিলেন আমি নাকি মাদকের ব্যবসা করি, আমি চলমান মাদক ঘুষ দুর্নীতি বিরোধী অভিযান থমকে দিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। উল্টাপাল্টা কথা বলে মিসগাইড করে বিভ্রান্ত করেছেন। এক পর্যায়ে ঢাকা শহর থেকে আমাকে ধরে এনে টেকনাফের পুলিশ দিয়ে একটা গায়েবী মামলা, যে বাদীকে আমি চিনি না, ঘটনাস্থান, সাক্ষী, সময়, তারিখ কোনো কিছুই মিল নেই, এরকম একটি মামলার অজুহাত দেখিয়ে 21 সেপ্টেম্বর 2019 গভীর রাতে আমাকে ঢাকা মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করে আমি আশা করেছিলাম আমি আইনের ঊর্ধ্বে নয়, গ্রেপ্তারের পরে একটা মামলা হইতেই পারে, আমাকে নিকটতম আদালতে সুপর্দ করবে। কিন্তু এই ওসি প্রদীপের লেলিয়ে দেওয়া পুলিশ, আমার মনে হয় না সবাই সেখানে পুলিশ ছিল। একজন সাব ইন্সপেক্টর পোশাকধারী নিসারা, যদিও বা তার নেম প্লেট পর্যন্ত ছিল না। বাকিদের যে পোশাকগুলো ছিল এগুলো যদিও বা পুলিশের পোশাক হলো, অস্ত্রশস্ত্র পুলিশের হইলেও এগুলো বাংলাদেশের পুলিশ নয়। কারণ আমি 2 দশকের সাংবাদিকতা জীবনে কোনো পুলিশকে এরকম খারাপ হতে আমি দেখিনি। আমি বিশ্বাস করি না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, বাংলাদেশের সকল ভালো ভালো কাজে, মানুষের জান মাল নিরাপত্তার কাজে বাংলাদেশ পুলিশের ভূমিকা অনস্বীকার্য, তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আমাকে গ্রেপ্তার করার জন্য যে পুলিশগুলো পাঠিয়েছিলেন তারা ছিল পেশাদার খুনি। আমাকে একটা আমাকে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টের কথা বলে প্রদীপ বাহিনীর পুলিশ রাতের অন্ধকারে ঢাকা থেকে আমাকে গ্রেপ্তার করে পুরো রাস্তা সারা রাত বন্দুকযুদ্ধ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নিয়ে রাস্তায় বন্দুকযুদ্ধ না দিয়ে আমাকে টেকনাফ নিয়ে গেছেন। থানায় নিয়ে গিয়ে ওসি রুমে নিয়ে যাই। আমাকে ডাকার পরে ওসি প্রদীপ
তেলে বেগুনে জল উঠে আগে থেকে তার উৎপেতে রাখা, প্রস্তুত করে রাখা মাদকাসক্ত সিভিল কিছু টিএনএস বয়সের ছেলেপেলেদেরকে নিয়ে আমার চোখ মুখ বন্ধ করে ব্যাপক নির্যাতন চালায়। আমার এই সময় তারা আমার দু চোখে মরিচের গুঁড়ো দিয়ে ধারালো ফিন দিয়ে চোখ নষ্ট করার চেষ্টা চালায়, তারপরে প্লাস দিয়ে দিয়ে আঙ্গুলের নখ তুলে ফেলার চেষ্টা চালায়, চতুর্দিকে বেদরক পিটাতে পিটাতে আমি চিৎকার করে করে যখন তৃষ্ণার্ত হয়ে গেলাম, আমি যখন বললাম পানি পানি, এই ওসি প্যান্টের চেইন খুলে আমাকে প্রস্রাব এবং তার বাথরুম থেকে মলমূত্র আইনা আমার মুখে দিছে। মরা অবস্থায় আমাকে 4-5 জন পুলিশ সদস্য বার করে 3 তলায় একটা মডেল থানার হাজতে নিয়ে, আমাদের সনাতন ধর্মী ভাই বোনরা মারা গেলে যেমন ভেঙে ফেলে ওইভাবে ভেঙে হাজতে লটকিয়ে রাখি। লটকিয়ে রাখার পর আমি অচেতন ছিলাম। রাত 11টা, 11:30টার দিকে আবার তারা গিয়ে যখন হাজতে লক আপ করছে তখন আমার হুঁশ ফিরে আসে। সেখান থেকে তারা আমাকে নামাইয়া ওই গরু কুকুর মরার মতো নামাইয়া গাড়িতে তোলে। গাড়িতে তোলার পরে মেরিন টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমাকে গাড়িতে বসাইয়া রাখে। ডাক্তারের কাছে ঢুকিয়া ডাক্তারকে কী যেন আগে থেকে শিখিয়ে দিয়েছে, ডাক্তার নাই, একজন নার্স, সে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটা ইঞ্জেকশন নিয়ে আমাকে ফুস করার জন্য আসছিল। ওই ইঞ্জেকশনটা আমার সন্দেহ হয়েছিল, মনে হয়েছে এটা পেইন কিলার নয়, এটা হয়তো স্লো পয়জন জাতীয় কিছু হইতে পারে। আমি এই ইঞ্জেকশন দিতে চাচ্ছিলাম না। তারপর প্রদীপ আমাকে সেখানে জোর করে ইঞ্জেকশন দেওয়ার জন্য কিল, ঘুষি, ছর, থাপ্পড় মারতেছে। আমি হাও মাও করে যখন চিৎকার করতেছি, প্রদীপ ধাক্কা দিয়ে আমার গাড়িতে তুলে আমার সোজা মেরিন ড্রাইভের দিকে নিয়ে আসে। প্রতিমধ্যে দেখি একটা নয়, প্রায় বিয়ের বহরের মতো 15-20টা গাড়ি। আমার মনে হচ্ছে কক্সবাজার জেলা পুলিশের যত পুলিশ আছে শুধু আমাকে টেকনাফ থেকে কক্সবাজার আনার জন্য সব পুলিশকে সেদিন সেখানে পাঠানো হয়েছিল। সব পুলিশের গাড়ি, সব নোহা টেকনাফ থানার এই সরকারি যে কয়েকটা গাড়ি আছে এইগুলো ছাড়াও নোহা বিলাসবহুল বেশ কিছু গাড়ি ছিল, যেখানে পুলিশ পরিচয়ী ওই খুনিরা ছিল, মাদক ব্যবসায়ীরা ছিল। আমাকে মেরিন ড্রাইভে নিয়ে গিয়ে রাত প্রায় 1টার দিকে, 1টার কাছাকাছি সময়ে পিছনে হ্যান্ডকাপ, চোখে গামছা দিয়ে নামাইছে। তারপর আমার কাছে মনে হচ্ছে আমি কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি, গিয়ে আমার বুকে আমাকে হাঁটু দিয়ে ধাক্কা দিচ্ছে। আমি বাড়িতে পড়ে গেছি। বলে যে কলমা পড়া তোর আবার শেষ। তারপরে আমি যখন কলমা পড়া শুরু করছি, আমার এক লাথি দিয়ে আবার গাড় ধরে গাড়িতে তুলে আইনা গাড়ি কক্সবাজারের দিকে আসতে শুরু করছি। আমি মনে করছি আল্লাহ আমার বিপদ কেটে গেছে, আমার বোধহয় আবার কোর্টে সুপর্দ করবে। কারণ তাদের নির্যাতনের কারণে ওই রাতে, তখন যে রাত 1টা হচ্ছে, 2টা হচ্ছে, 3টা হচ্ছে, এটাও আমার সেন্স থেকে ছুটে গেছিল। কক্সবাজার অভিমুখে যখন গাড়ি চলতেছিল, খুব আল্লাহর ভরসা পেয়ে গেছিলাম। মনে করছিলাম আমরা তারা কোর্টে আদালতে সুপর্দ করবে, অথবা এসপি অফিসে আনবে, অথবা মডেল থানায় সুপর্দ করবে। কিন্তু না, দুর্ভাগ্য, আদর্শ বালিকা ফাজিল মাদ্রাসার পর কবিতা সত্তর, যে কবিতা সত্তরে এরা সবসময় অজ্ঞাতনামা লাশ পায়, যেটা প্রদীপ বাহিনীর টর্চার সেল, সেখানেই নিয়ে গিয়ে আবার গভীর রাতে যাও ভিত্তিতে ঢুকিয়ে বন্দুকযুদ্ধ দেওয়ার, ক্রসফায়ার দেওয়ার শেষ চেষ্টা চালায়। কিন্তু দুর্ভাগ্য, উপরের কেউ না কেউ হয়তো মুঠোফোনে তাদেরকে না মারার জন্য নিষেধ করছেন। এক পর্যায়ে তারা আমাকে আবার গাড়িতে তোলে। খুব রাগান্বিত হয়ে আমার সেই কুতুবদিয়াপাড়ায় অবস্থিত বাড়া বাসা, যে বাসাটি তার ভয়ে আমি আমার ছোটো বোনকে দিয়ে পালিয়ে গেছিলাম, সে বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড় করাইছি। দাঁড় করার পরে চোর ডাকাতের মতো অনেকটা দস্যুরাও এইভাবে যাবে না, গিয়ে আমার বাসা দরজা নক করতে 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 করতে
হঠাৎ করে আমি আমার আমার ছোট বোনের কান্নার আওয়াজ শুনতে পাই। আমি তখন গাড়ির থেকে চিৎকার করে তাদেরকে বলি, খবরদার, আমার মা বোনের কোনো অপরাধ নাই, তারা তাদের কোনো কান্নার আওয়াজ যেন আমি না শুনি। হুট করে 1-2 মিনিট যেতে না যেতেই দুটি দেশীয় তৈরি বন্দুক, 6 রাউন্ড কার্তুজ, তারপরে ওই তাদের মদ বিয়ার এগুলা নিয়ে আমার সামনে উল্লাস করে করে গাড়িতে করে আবার আমাকে নিয়ে শহরের দিকে রওনা করে ফজরের আগে রাত প্রায় 3:45 হবে বা 4টার দিকে হবে অনুমান, সদর হাসপাতালে নিয়ে এসে খুব ব্লিডিং হচ্ছে, চতুর্দিক থেকে রক্তকরণ হচ্ছে। তারপরে কক্সবাজার সদরের কিছু তৎকালীন সময়ের পুলিশ আর ওসি প্রদীপ, তার লালিত পালিত মাদক ব্যবসায়ীরা একই সাথে ডিউটি অফিসারের রুমে ঢুকে প্রায় আধা ঘন্টা সময় হচ্ছে, তারা বের হচ্ছে না। অলরেডি ফজরের আজান শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। গিয়া ডাক্তারদের কি না কি বুঝাইছে, আমার মনে হয় আমাকে বড় কোনো দুর্দর্শ সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করছে। ডাক্তার সাহেবের ওখানে আমি গেছি, ডাক্তার আমার কোনো মানুষের মতো করে দরও দেখেন নাই, শুধু আমাকে লিখে দিচ্ছে, পরামর্শ দিচ্ছে যে চোখে যেহেতু আঘাত ছিল ওই চক্ষু বিভাগ কাছে যান, তারপরে অর্থোপেডিক্সের কাছে যান, এই পরামর্শ দিছি। পরামর্শ দেওয়ার পরে প্রদীপের পুলিশ আমাকে কোনো বিভাগে না নিয়ে একটা এক্সরেও না করে থানায় নিয়ে যায়।